গল্পের শুরুতে আমাদেরকে ব্যাংকের ভিতরে কিছু লোক দেখানো হয়েছে, যারা তাদের মুখ লুকানোর জন্য মুখোশ দিয়ে মুখ ঢেকে রাখে। তখন ব্যাংকের বাইরে একটা গাড়ি আসে, যেখান থেকে ব্রুস নামে একজন বের হয়। সে ও মুখ লুকিয়ে রেখেছে। আসলে এরা সবাই ব্যাংক ডাকাতি করতে এসেছে। ব্যাংকে ঢুকার পর ব্রুসের সমস্ত সঙ্গীরা সেখানে কর্মচারীদের মারতে শুরু করে এবং সেখান থেকে একটি বাস্ক নিয়ে চলে যায়। তারা সবাই আশা করে যে এর ভিতরে প্রচুর সোনা থাকবে, কিন্তু যখন তারা বাস্কটি খুলে তখন তার ভিতরে সোনা নয়, বরং কিছু টাকা আছে, যা তাদের প্রত্যাশার চেয়ে অনেক কম, যার কারণে সবাই হতাশ হয়ে পড়ে। একই সময়ে আরেকটি ডাকাতি হয়, যাতে সবাই অনেক টাকা পায়। আমাদের ব্রুসের সাথে চার্লিকে দেখানো হয়, যার সাথে সে একজন আইনজীবীর সাথে দেখা করে। আইনজীবী তাকে ক্লার্কের সাথে পরিচয় করিয়ে দেন। ক্লার্ক চার্লিকে বলে যে আমার মনে একটা বড় চুরির আইডিয়া আছে। গ্লাসগো থেকে লন্ডন পর্যন্ত একটি ট্রেন যায়, যা 12 ঘন্টার যাত্রা, এবং এই 12 ঘন্টার মধ্যে ট্রেনটির প্রতিটি পোস্ট অফিসে থামে, যার পরে পোস্ট অফিসের সমস্ত টাকা ট্রেনে লুট করা হয়। এই সমস্ত টাকা রয়্যাল অর্থাৎ রানীর টাকা। এই ট্রেনে তেমন নিরাপত্তা নেই। আমরা চাইলে এই ট্রেনের সব টাকা লুট করতে পারি। এখন চার্লি তার বস ব্রুসের কাছে যায় এবং গ্লাসগো থেকে লন্ডন যাওয়ার এই ট্রেন সম্পর্কে তাকে জানায়। ব্রুস এই চুরি করতে রাজি হয়, কিন্তু সে বলে যে আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। আমরা লন্ডনের আশেপাশে চুরি করব, যাতে সবকটি পোস্ট অফিসের টাকা ট্রেনে থাকে। তবে সবার আগে আমাদের এমন একজন লোক দরকার যিনি ট্রেনের সিগন্যাল পরিবর্তন করতে পারে, যাতে আমরা যে কোনো জায়গায় ট্রেন থামাতে পারি। এখন তারা একটি ফুল বিক্রেতা যিনি জানেন কিভাবে ট্রেনের সিগন্যাল পরিবর্তন করতে হয়, এবং তারা তাকে তাদের দলে অন্তর্ভুক্ত করে। যার পরে ব্রুস সেই লোককে এমন জায়গায় নিয়ে যায় যেখানে ট্রেন থামাতে হবে। সে তার কৌশলে সহজেই সবুজ লাইটকে লাল লাইটে পরিবর্তন করে, যার কারণে ট্রেনটি থামে। সেখানে আমাদের ক্লার্ককে দেখানো হয়েছে, যে এই পুরো চুরির পরিকল্পনা করেছে। সে চুরির জায়গা থেকে কয়েক মাইল দূরে একটি ছোট শহরে যায়, যেখানে বাড়িটা তার ভালো লাগে। আসলে চুরির পর সব টাকা সে বাড়িতে রাখতে চায়, সেজন্য সে বাড়িটি এক বৃদ্ধা মহিলার কাছ থেকে অনেক বেশি দামে কিনে নেয়। কিন্তু ব্রুসের এখনো তার দলে এমন দুইজন লোক দরকার, যে একজন ট্রেন চালাতে জানে এবং অন্যজনের ট্রেন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। ট্রেনে পুরো টাকা দিয়ে লন্ডন যাবে। তারা সেই লোকটিকে খুঁজে পায় যে কিভাবে ট্রেন চালাতে হয়। এখন তারা সবাই একই বাড়িতে আসে, যা ক্লেগ বুড়ির কাছ থেকে কিনেছিল। তাদের পুরো দলে 15 জন সদস্য রয়েছে। ব্রুস সবাইকে বলে যে এখানে কেউ তাদের গ্লাভস না খুলতে। আমি চাই না কারো আঙ্গুলের ছাপ এখানে থাকুক, এবং পুলিশের কাছে আমাদের কোনো প্রমাণ রেখে যেতে চাই না। এখন তারা তাদের 7 সদস্যর জন্য অপেক্ষা করছে, যারা তাদের ট্রেন সম্পর্কে তথ্য দেবে। শীঘ্রই তারা দেখতে পায় যে 7 জন সদস্যও, যিনি ব্রুসকে তথ্য দেন, তাকে বলেন যে 8ই আগস্ট রয়্যাল মিল নামের ট্রেনটি গ্লাসগোতে সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে এবং পরদিন সকাল 7টায় লন্ডনে পৌঁছাবে। এই ট্রেনের মোট 12টি বগি রয়েছে, যার মধ্যে কয়েকটি বগির ভিতরে ডাক বিভাগের জিনিসপত্র অর্থাৎ জনগণের চিঠিপত্র আছে, কিন্তু শেষ 2টি বগির ভিতরে টাকা আছে। এখন সেই দিন আসে যখন তাদের চুরি করতে হয়, অর্থাৎ 8ই আগস্ট 1963। তারা সবাই রাত 3টায় অন্ধকারে সেতুতে পৌঁছায়। সকালে যেখানে সিগন্যাল পরিবর্তন করে ট্রেন থামাতে হয়, এই জায়গাটি লন্ডন থেকে 40 কিমি দূরে। এখন ট্রেন চলেছে। তার আগে তাদের সঙ্গী যে কিভাবে সিগন্যাল পরিবর্তন করতে হয় সে জানে। সিগন্যাল পরিবর্তন করে যার পরে ট্রেন থামে এবং তারা সবাই পেছন থেকে ট্রেনে উঠে। এই ট্রেনের কিছু বগি আছে যেগুলোতে সাধারণ যাত্রী রয়েছে। তারা ওই বগিগুলোকে ট্রেন থেকে আলাদা করে। এখন তাদের 2 সঙ্গী ট্রেনের পাইলটরা যেখানে আছে সেখানে পৌঁছায়। তাদের মারধর করে বন্দি করে নিয়ে যায়। তাদের দলের সদস্য যে ট্রেন চালাতে জানেন, এখন তাকে সেই জায়গায় আনা হয় যেখান থেকে ট্রেন চালানো হয়, কিন্তু সে ট্রেন চালাতে পারছে না। তিনি বলেন যে ইঞ্জিনে কোনো প্রেসার নেই। এরপর এই ট্রেনের আসল পাইলট আনা হয়। তিনিও এটি চালানোর চেষ্টা করেন, কিন্তু এমনকি তিনিও ট্রেনটি চালাতে পারেন না। এটি একটি কয়লা চালিত ট্রেন, কারণ তখনকার দিন ইলেকট্রিক ট্রেন ছিল না। এবং এখন তারা বুঝতে পারে যখন তারা যাত্রীবাহী বগি আলাদা করে ট্রেনের প্রেসার পাইপ ভেঙে ফেলে। তাদের কিছু সঙ্গী সেই জায়গায় যায় এবং পাইপ মেরামত করে, যার পরে ট্রেনটি চলতে শুরু করে। এখন তারা ট্রেনটিকে সেই সেতুতে নিয়ে যায় যেখানে ব্রুস ইতিমধ্যেই ট্রাক নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। তারা সবাই ট্রেনের শেষ বগিতে যায়, যেখানে অনেকগুলি বাস্ক রয়েছে এবং সেই বাস্কগুলির ভিতরে টাকার ব্যাগ রয়েছে। তারা একটি চেইন তৈরি করে এবং সেই চেইনটি ব্যবহার করে খুব দ্রুত তাদের ট্রাকে সমস্ত টাকার ব্যাগ লুট করে। এরপরে ব্রুস ট্রেনের পাইলটকে বলে যে আপনি যদি আধা ঘন্টা আগে ট্রেন থামান, তবে আমি আপনাকে খুঁজে বের করব এবং আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গায় মেরে ফেলবো।
আসলে তিনি পাইলটকে হুমকি দিয়েছেন এবং এখন তারা সমস্ত টাকা নিয়ে সেই বাড়িতে এসেছেন যা তারা এই উদ্দেশ্যে কিনেছিল। বাড়ির ভিতরে সমস্ত টাকা নিয়ে আসে। ব্রুস গত 60 দিন ধরে তিনি এই পরিকল্পনায় কাজ করছেন, তাই তিনি খুব ক্লান্ত। সে ঘুমাতে যায়, কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরে টাকার স্তূপ পড়ে আছে। এত টাকা আছে যে তা গণনা করা অসম্ভব। ব্রুস বুঝতে পারে যে তারা কত বড় চুরি করেছে এবং সরকার তাদের এত তাড়াতাড়ি মুক্তি দেবে না, কারণ এটি রানীর টাকা। এটা রাজকীয় ধন। তাদের সাথে থাকা পুরনো ট্রেন চালককে তার ভাগ দেওয়া হয় এবং তারা এখান থেকে চলে যায়। চুরির খবর সারা বিশ্বে আগুনের মতো ছড়িয়ে পড়ে, কারণ এটি রানীর টাকা। এত বড় চুরি আগে কখনো হয়নি। ব্রুস রেডিওতে শুনছে যে কেউ ব্রিজের কাছে অমির ট্রাকগুলি দেখেছে, যার অর্থ যারা চুরি করেছে তারা অমির ট্রাকে টাকা নিয়ে গেছে। এ কারণে ব্রুস তার সঙ্গীদের নিয়ে তারা একসাথে এটিকে একটি সাধারণ ট্রাকে রং করে। তবে শীঘ্রই তারা আরেকটি খারাপ খবর পায়, যেখানে তারা জানতে পারে যে পুলিশ ঘটনাস্থল থেকে 30 মাইলের মধ্যে সমস্ত বাড়ি তল্লাশি করছে, যার অর্থ হলো শীঘ্রই পুলিশ তাদের বাড়িতে পৌঁছে যাবে। ব্রুস তার সঙ্গীদের সাথে সে এখানে সব প্রমাণ পুড়িয়ে দেয়। সবাই তাদের ভাগের টাকা পায়। একে অপরকে বিদায় জানানোর আগে তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে কেউ যদি ধরা পড়ে তবে সে তার সঙ্গীর নাম প্রকাশ করবে না। তারা সবাই তাদের আলাদা পথে চলে। এদিকে এই মামলার সমাধানের জন্য বাটলার নামে একজন গোয়েন্দা নিয়োগ করা হয়। বাটলার তার কাজে বিশেষজ্ঞ। তিনি তথ্য পান যে গত কয়েকদিন ধরে পাশি শহরে প্রচুর যানবাহন আসা যাওয়া করছে। ওই শহরে সাধারণত যানবাহন আসে না। সে বুঝতে পারে যে ডাকাতরা অবশ্যই সেখানে চুরির পরিকল্পনা করেছে এবং পুরো শহর তল্লাশি করে সেই বাড়িতে পৌঁছেছে, যেখানে ব্রুস এবং তার সঙ্গীরা সমস্ত অর্থ জমা করেছিল। টাকা সম্বলিত ব্যাগগুলো সেখানে থাকায় তিনি সেখানে প্রমাণ পান। এছাড়াও সেই লোকদের গ্লাভসও এখানে রয়েছে। কেউ কেউ কখনো গ্লাভস পরেননি, তাই তাদের আঙ্গুলের চাপও রয়েছে। তারা যে জিনিসপত্র পুড়িয়েছে তাও পুরোপুরি যায়নি, যে কারণে বাটলারের কাছে এখনো অনেক প্রমাণ রয়েছে। বাড়ির ভিতরে তিনি একটি লকেটও খুঁজে পান, যেটি একই ফুলের মালিকের, যিনি সিগন্যাল পরিবর্তন করে ট্রেন থামিয়েছিলেন। সেই লকেটের সাহায্যে সে তার বাড়িতে পৌঁছায়, যেখানে সে খুঁজে পায় ট্রেন থেকে চুরি করা টাকা। সে তার অপরাধ স্বীকার করে এবং বলে যে আমিও সেই ডাকাতির সাথে জড়িত ছিলাম, কিন্তু আমি চুরি করিনি। আমার একমাত্র কাজ ছিল সিগন্যাল পরিবর্তন করে ট্রেন থামানো। আমি জানি না সব চোর কোথায় এবং কারা। ফরেন্সিক তদন্তকারীরা বাড়ির ভিতর থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের মধ্যে একটি রয়েছে ব্রুসের একজন বন্ধু চার্লি, যিনি আগেও জেলে গেছেন। বাটলার বুঝতে পেরেছেন যে চার্লি এই পুরো পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল এবং এটি একটি খুব বড় নেতৃত্ব। সে তাকে খুঁজতে শুরু করে এবং শীঘ্রই চার্লিকে ধরে ফেলে। আসলে তার গ্যাংয়ের সব সদস্যই কিছু ভুল করেছিল। কেউ তার জুতা রং করা ছিল এবং কেউ সেখানে চুল পড়েছিল, তাই একে একে সবাইকে ধরে ফেলে। তবে এখনো পুরো চুরির মাস্টারমাইন্ড ব্রুস মুক্ত। যাই হোক, বাটলার জানেন যে তিনি মাস্টারমাইন্ড। এর আগেও একটি বড় চুরিতে তার নাম উঠে এসেছে, তবে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় সে সময় তাকে শাস্তি দেওয়া হয়নি। কিন্তু এখন তার বিরুদ্ধে সব প্রমাণ রয়েছে। ব্রুস কোথায় আছে কেউ জানে না। একদিন একটা বাড়ির বাইরে একটি সিঁড়ি আছে। 2 কনস্টেবল ঘরে ঢুকলো। আসলে ব্রুস এবং তার পরিবার বাড়িতে আসে, কিন্তু কনস্টেবলরা তাকে চিনতে পারে না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু শীঘ্রই কনস্টেবলরা জানতে পারে যে তারা যে বাড়িতে প্রবেশ করেছে তা ব্রুসের। তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়, কিন্তু তারা যখন বাড়িতে পৌঁছায় ততক্ষণে ব্রুস সেখান থেকে চলে গেছে। তারা বাড়িতে আরো কয়েকজনের আঙ্গুলের ছাপ খুঁজে পায়, যার ভিত্তিতে তারা বাকিদের গ্রেফতার করে। এখন তাদের সবাইকে আদালতে বিচারকের সামনে হাজির করা হয়। তারা তাদের অপরাধ স্বীকার করেছে এবং তাদের প্রত্যেককে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা ইংল্যান্ডের ইতিহাসে আগে কখনো কোনো ডাকাতকে দেওয়া হয়নি। এবং এর কারণ সমস্ত অর্থ রানীর ছিল। 2 বছর কেটে গেছে এবং এখন পর্যন্ত বাটলার ব্রুসের কাছে পৌঁছতে সক্ষম হয়নি। সে যে কোনো মূল্যে ব্রুসকে ধরে এই মামলা বন্ধ করতে চায়। তিনিও নিশ্চিত যে ব্রুসকে একজন রেলওয়ে অফিসার সাহায্য করেছেন, কারণ তথ্য ছাড়া এত বড় চুরি করা অসম্ভব। কিন্তু এখন পর্যন্ত রেলওয়ের কোনো কর্মকর্তার নাম তাদের কাছে আসেনি। আরো 2 বছর কেটে গেল এবং আজ এই চুরির 4 বছর হয়ে গেল। গোয়েন্দা বাটলার এখন পর্যন্ত ব্রুসকে ধরতে পারেনি। তার অবসরের সময় আছে, কিন্তু তিনি অবসর নিতে অস্বীকার করেন। তিনি বলেছেন ব্রুসকে না ধরা পর্যন্ত তিনি অবসর নেবেন না। এবং একদিন তিনি একজন অজানা ব্যক্তির কাছ থেকে একটি ফোন পান, যিনি বাটলারকে ব্রুস যেখানে লুকিয়ে আছেন সেই বাড়ির ঠিকানা বলে। বাটলার তার দলবল নিয়ে সেই বাড়িতে যায় এবং ব্রুসকে গ্রেফতার করে। কে এই কল করেছিল এবং কেন তা করেছিল তা এখনো জানা যায়নি এবং ব্রুসকেও শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাটলার তার দলের একজন অংশ ছিলেন এমন রেলওয়ে অফিসারের নাম খুঁজে বের করা সক্ষম হয়নি। আসলে এটা তার সন্দেহ মাত্র।
বাটলার অপশন নিচ্ছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ট্রেন থেকে চুরি হওয়া টাকার মাত্র 10% উদ্ধার করতে পেরেছে পুলিশ। বাকি টাকা কোথায় গেল তা জানে না পুলিশ। এ কারণেই 1971 সালে ইংল্যান্ডের পুরো মুদ্রা পরিবর্তন করা হয়েছিল, যার অর্থ হলো চুরি হওয়া মুদ্রা এখন কাগজের মতো, এর কোনো মূল্য নেই। পুলিশ খুব ভালো করেই জানতো যে এত বিশাল মুদ্রা কোনো মানুষ ব্যবহার করতে পারে না। এখন অনেক বছর কেটে গেছে। 16 জনের মধ্যে 12 জনের মৃত্যু হয় সাজা চলাকালীন, 4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে কিছু চলচ্চিত্র নির্মাতা ব্রুসের কাছে এসে বলে যে আমরা আপনার গল্প এবং চুরির ঘটনা নিয়ে একটি তথ্যচিত্র বানাতে চাই, তবে আপনি যখন আমাদের পুরো সত্যটি বলবেন তখনই আমরা এটি তৈরি করব। তারা সেই রেলওয়ে অফিসারকেই বোঝায় যে এই পুরো পরিকল্পনার মূল পরিকল্পনাকারী। ব্রুস তাদের কথায় রাজি হয়। আসলে ব্রুস সেই রেলওয়ে অফিসারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার নাম প্রকাশ করবেন না, সেজন্য তিনি কখনো নিজের নাম প্রকাশ করেননি। কিন্তু এখন সেই অফিসার মারা গেছেন, এ কারণেই ব্রুস তার নাম প্রকাশ করতে রাজি হন। এরপর এই সত্য ঘটনা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করা হয়, কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি। সেই 90% টাকার কি হয়েছিল যা পুলিশ ও সরকার উদ্ধার করেননি তা জানা যায়নি। আপনি কি মনে করেন মুদ্রা পরিবর্তনের আগে কি সেই সমস্ত অর্থ ব্যবহার করা হয়েছিল, নাকি সেই সমস্ত অর্থ নষ্ট হয়ে গিয়েছিল? কমেন্ট বক্সে লিখুন। আমরা আশা করি আপনি এই সত্য গল্প পছন্দ করেছেন।